ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক, একের আই, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা IAU। ২, পৃথিবীকে সমতল হিসাবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অ্যানাক্সিমেন্ডার। ৩, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম সুমেরুবৃত্ত। ৪, প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয় 2017। ৫, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট। ৬, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হচ্ছে জামনগর। ৭, সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুজরাট। বিভাগ খ, ২ এর এতে আছে শুদ্ধ অশুদ্ধ বলতে হবে। আইতে বলেছে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, শুদ্ধ। ২ এ বলেছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়, অশুদ্ধ। ৩ এ বলেছে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, শুদ্ধ। বিতে দিয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আয়, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হচ্ছে কোরিওলিস বল। ২, এনটিপিসির সদর দপ্তর নিউ দিল্লি। সিতে দিয়েছে ২-১ কথায় উত্তর দাও। আয়, পৃথিবীর গভীরতম অংশের নাম মারিয়ানা খাত। ২, কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে ইউরেনাস। ৩, সাদা কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে। বিভাগ গ, ৩ এর আইতে বলেছে পৃথিবীর অনুসুর অবস্থান কি? তো এটা আমি প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াঙের বই থেকে দিচ্ছি। এখান থেকে লিখবে যে ৩রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। এটি হচ্ছে অনুসুর অবস্থান। অথবাতে আছে নিশীথ সূর্য কি? লিখবে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। এখান থেকে এতটা লিখবে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ যথাক্রমে উত্তর ও দক্ষিণ গোলার্ধের মেরুবৃত্ত সংলগ্ন অঞ্চলে দিনের দৈর্ঘ্য হয় 20 থেকে 22 ঘন্টা বা তারও বেশি। ফলে নিম্ন অক্ষাংশের আকাশ যখন গভীর অন্ধকারে ডুবে থাকে তখন ওই অঞ্চলের আকাশে সূর্য থাকে, একেই নিশীথ সূর্য বলে। 2 এ আছে জিওর তল কি? এই উত্তরটা লিখবে যে জিওয়ের তল সকল মহাসাগরগুলিকে খাল কেটে যুক্ত করলে পৃথিবীব্যাপী একটি সম জলতল পাওয়া যাবে, যে তলের অভিকর্ষজ বল সব স্থানে সমান। এই তল হচ্ছে জিওয়ের তল। জিওয়ের তলই হলো সমুদ্র তল। অথবাতে আছে জিপিএস রিসিভার থেকে কি জানা যায়? জিপিএস রিসিভার থেকে কি কি জানা যায়? জিপিএস রিসিভারের মাধ্যমে ১ হচ্ছে অবস্থান, অক্ষাংশ ও দ্রাঘিমার সাহায্যে জানা যায়। ২, ভূমির উচ্চতা। ৩ হচ্ছে সময়। এই 3টি বিষয় জানা যায়। আর 3টি বিষয় জানা যায়। আর এতটা লেখার দরকার নেই। এটা 1 নাম্বারের 1 আছে না 2 আছে, 2 নাম্বারে, তাহলে পুরোটা লিখে দেবে। আগে 10 মিটার ব্যবধানে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা হতো। এখন রিসিভার এত উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা যায় আর কি। বলছে মাটিতে একটা পেন্সিল পড়ে থাকলেও তার সঠিক অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা যায়। রিসিভারে ভূমির যে উচ্চতা ফুটে ওঠে তা জিওর তল মানে সমুদ্র তল থেকে মাপা উচ্চতা। 3 দিয়েছে আবর্তনীয় সম্পদ কি? লিখবে যে সকল সম্পদ ব্যবহারের পর পুনরায় বা বারবার ব্যবহার করা যায় তা হলো আবর্তনীয় সম্পদ, যেমন কাগজ, ছাঁট, লোহা। অথবাতে বলেছে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো। পারমাণবিক বিদ্যুতের অসুবিধা: 1 হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, ফল হয় মারাত্মক। চেরনোবিল ও ফুকুশিমা দাইচি দুর্ঘটনায় ক্ষতি হয় প্রচুর। 2 হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে বর্জ্য পদার্থ সংরক্ষণ একটি গুরুতর সমস্যা। 3, কিছু কেন্দ্রে প্লুটোনিয়াম উৎপাদন হয় যার থেকে পারমাণবিক বোমা তৈরি করা যায়। আর 4, শ্রমিকদের সর্বদা বিপদের মধ্যে কাজ করতে হয়। তো 4টে পয়েন্ট আছে, যে কোনো দুটো দিয়ে দেবে। এবার আসি বিভাগ ঘতে। বিভাগ ঘ এর 4 দাগে, বিভাগ ঘ এগুলো 3 নাম্বারের। আইতে দিয়েছে কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কিভাবে? এই যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। 1 হচ্ছে সূর্য থেকে দূরত্ব, কাম্য উষ্ণতা। সূর্য থেকে পৃথিবী এমন একটা দূরত্বে রয়েছে যে ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা জীবকুল বেঁচে থাকার সহায়ক। সূর্যের কাছে গ্রহগুলোর উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহগুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 2, আপেক্ষিক গুরুত্ব। পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি 5.5
গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র 0.75 গ্রাম, অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। 3 বায়ুমণ্ডল। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস ও জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত, বায়ু প্রবাহ ইত্যাদি ঘটে। বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে জলচক্র কাজটি পৃথিবীতে সমাধা হয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করেছে। এই সকল কারণেই আমরা পৃথিবীতে বেঁচে আছি। জল। পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে, তাই এটি জল গ্রহ বা ওয়াটারি প্ল্যানেট বা নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট। পৃথিবীর 70% অংশ জলে ঢাকা, তাই জল যেমন জলচক্রে অংশগ্রহণ করে, তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। 5 ভূত্বক বা শিলামণ্ডল। পৃথিবীর ওপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি, বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির ওপর গাছপালা জন্মায়, খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। 6 জীবমণ্ডল। ভূত্বক বা শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, সকল স্থানেই জীবের অস্তিত্ব আছে। বায়ুমণ্ডলে 6 কিলোমিটার উচ্চতা, বাড়িমণ্ডলে 7 কিলোমিটার গভীরতা এবং শিলামণ্ডলে 10 মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে। 7 হচ্ছে বিভিন্ন মণ্ডলে আন্তঃসম্পর্ক। শিলামণ্ডল, বায়ু আর বায়ুমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণীজগৎ নিয়ে জীবমণ্ডল। সকল মণ্ডলগুলির প্রভাবে পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। জীবজগৎ বেঁচে থাকার সকল রহস্য একমাত্র পৃথিবীতেই আছে। ওর সাথে অথবাতে রয়েছে কুলীন গ্রহ এবং বামন গ্রহের 3টি পার্থক্য লেখো। আয়তন লিখবে। কুলীন গ্রহগুলো আয়তনে বড়, বামন গ্রহগুলো আয়তনে ছোট। বৈশিষ্ট্য। কুলীন গ্রহ হচ্ছে কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে, আর বামন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। সৌরমণ্ডলে কুলীন গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, আর সৌরমণ্ডলে বামন গ্রহের সংখ্যা আপাতত 5টি। দিয়ে দিয়েছে আবর্তন গতির 3টি ফলাফল লেখো। 3টে ফলাফল বলেছে। আবর্তন গতির ফলাফল 1 হচ্ছে সূর্যোদয়, সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। শুধু সূর্যোদয়, সূর্যাস্ত নয়, পৃথিবীর আবর্তনের জন্যই আকাশের বাকি সকল গ্রহ নক্ষত্রকে আমরা পূর্ব থেকে পশ্চিমে সরে যেতে দেখি। দিন-রাত্রি সংঘটন। পৃথিবী গোলাকার এবং সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত। আবর্তনের কারণে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে হয় দিন, আর বিপরীত অংশে সূর্যের আলোর অভাবে হয় রাত। পৃথিবীতে আলো এবং অন্ধকারের যে পূর্ণবৃত্ত সীমারেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। 24 ঘন্টায় যে দিন-রাত্রি ঘটে তা উষা, প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি পর্যায়গুলির মধ্য দিয়ে। 3 হচ্ছে কোরিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের বিক্ষেপ। আবর্তনের কারণে পৃথিবীর ওপর যে বল সৃষ্টি হয় তা হচ্ছে কোরিওলিস বল। এই বলের প্রভাবেই বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এটা ফেরেলের সূত্র। প্রভাব হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। 3 প্রকার নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে বয়ে যায়। এই নিয়মে সমুদ্র স্রোত উভয় গোলার্ধে বাঁকে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘূর্ণাবাতের বায়ু ঘড়ির কাঁটার বিপরীত আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। প্রতি ঘূর্ণাবাতের বিপরীত বায়ু কেন্দ্র থেকে বেরিয়ে যায়। 2 যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, সমুদ্রে চলা জাহাজ এই বলের প্রভাবেই বেঁকে যায়। দিনে দুবার জোয়ার ভাটা। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও চাঁদের আকর্ষণই মুখ্য। পৃথিবীর আবর্তন না থাকলে 27.1 দিন অন্তর কোনো স্থানে জোয়ার হতো, কিন্তু পৃথিবী আবর্তন করছে বলেই যে কোনো স্থানে পৃথিবীতে দুবার জোয়ার হয়। 5 পৃথিবীর আকৃতি। সৃষ্টির পর থেকে পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার বেশি হয়েছে। 6 নম্বর পয়েন্ট, 1 ডিগ্রিতে 4 মিনিট সময় নির্ধারণ। পৃথিবী এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা বলে পৃথিবীতে 1 ডিগ্রিতে 4 মিনিটের সময় তফাৎ নির্ণয় করা গেছে। পৃথিবীর এই 24 ঘন্টাকে
24টি ভাগে ভাগ করে এক একটি ভাগকে এক একটা ঘন্টা ধরা হয়েছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে বলে পূর্ব দিকে সময় বাড়ে আর পশ্চিমে কমে। আর 7 হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। আবর্তনের জন্য পর্যায়ক্রমে দিন রাত্রির কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। অথবাতে আছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি, তিনটি পার্থক্য লেখো। কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কট ক্রান্তি রেখায় পৌঁছায়, তাই এই তারিখটি হচ্ছে কর্কট সংক্রান্তি। আর মকর সংক্রান্তিতে 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমা মকর ক্রান্তি রেখায় পৌঁছায়, তাই এই তারিখটি হচ্ছে মকর সংক্রান্তি। পতন কোণ, ওই দিন সূর্যরশ্মির সর্বাধিক কর্কট সংক্রান্তিতে মানে 21শে জুন সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় কর্কট ক্রান্তি রেখায় 90 ডিগ্রি আর মকর ক্রান্তি রেখায় 43 ডিগ্রি। আর 22শে ডিসেম্বর সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় মকর ক্রান্তি রেখায় 90 ডিগ্রি আর কর্কট ক্রান্তি রেখায় 43 ডিগ্রি। দিন ও রাত্রির দৈর্ঘ্য, 21শে জুন দিনটিতে সমগ্র উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট আর দিন সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড়। আর 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড়। আর দক্ষিণ গোলার্ধে ঠিক এর উল্টোটা, দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। ঋতু, ওই সময় উত্তর গোলার্ধে থাকে গ্রীষ্মকাল আর কর্কট সংক্রান্তির সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। আর মকর সংক্রান্তির সময় উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। তিনেতে দিয়েছে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন, সুবিধার পয়েন্ট কটা বলবে। কারণ 1 হচ্ছে অপ্রচলিত শক্তির উৎসগুলি অফুরন্ত ও পূরণশীল, এগুলি ফুরিয়ে যাবে না। 2 হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদনে সরাসরি পরিবেশ দূষণ হয় না। 3 অফুরন্ত উৎস বলে উৎপাদনের খরচ কম। 4 যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের খরচ কম ও শ্রমিক কম লাগে। আর 5 হচ্ছে এই উৎসগুলো পৃথিবীর সব স্থানে ছড়িয়ে আছে, তাই সহজলভ্য। এই কারণে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। অথবাতে আছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের তিনটি পার্থক্য লেখো। পুনর্ভব সম্পদ বিষয় হচ্ছে যে সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না তা পুনর্ভব বা প্রবাহমান সম্পদ, যেমন সূর্যকিরণ, বাতাস। আর অপুনর্ভব হচ্ছে, আচ্ছা পুনর্ভব সম্পদটা আগে বলে নিয়ে, ব্যবহার হচ্ছে শিল্পক্ষেত্রে কাঁচা মাল হিসাবে ব্যবহার কম। অধুনা প্রযুক্তির উন্নতির মাধ্যমে এগুলি ব্যবহার বাড়ছে। খরচ, সম্পদ আহরণ ব্যয়বহুল। বৈশিষ্ট্য, অফুরন্ত বলে সংরক্ষণে ততটা প্রয়োজন হয় না। প্রভাব, এই সম্পদ আহরণে পরিবেশ দূষণের সম্ভাবনা কম। আর অপুনর্ভব সম্পদ হচ্ছে এই সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারে ফুরিয়ে যায়, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। ব্যবহার হচ্ছে বিভিন্ন শিল্পক্ষেত্রে কাঁচামালের উৎস হচ্ছে এই প্রকার সম্পদ। খরচ, এই সম্পদ আহরণে খরচ কম। বৈশিষ্ট্য, গচ্ছিত বা নির্দিষ্ট বলে সংরক্ষণ অত্যন্ত জরুরি। আর প্রভাব হচ্ছে এই সম্পদ আহরণে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। বিভাগ উন্নতে আসি বলেছে 5-এর আয়তে দিয়েছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো। পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ 1 হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস আর পরিধির দৈর্ঘ্য সমান নয়। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা গেছে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস প্রায় 43 কিলোমিটার দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত আর মেরু অঞ্চল চাপা, পৃথিবীর আকৃতি অভিগত গোলক। 2 হচ্ছে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। ভূপৃষ্ঠে যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলে এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে, ফলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আসে, তাই অভিকর্ষজ বল বেশি, ফলে বস্তুর ওজনও বেশি। অভিকর্ষজ বল মেরুতে বেশি বলে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে বায়ুমণ্ডলীয় চাপও বেশি। 3 হচ্ছে দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে আর মেরু অঞ্চলে দ্রুত চলে। 1671 সালে ফরাসি বিজ্ঞানী জার ইচার লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে প্রায় 2 মিনিট 30 সেকেন্ড ধরে চলেছে, অথচ এই ঘড়িটি প্যারিসে ঠিক সময় দিত। কেন এরূপ ঘটত তার উত্তর তিনি পান 1686 সালে যখন নিউটন তার মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন। নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবী যে বস্তু কেন্দ্রের যত কাছে সেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা তত বেশি। এই নিয়ম অনুযায়ী দোলক ঘড়ি কেইন দ্বীপে ধীরে আর প্যারিসে ঠিক সময়ে চলে। 4 নক্ষত্রের উন্নতিকোণে তারতম্য। ধরো তুমি নিরক্ষরেখায় দাঁড়িয়ে আছো একটি কৌণিক যন্ত্র হাতে নিয়ে।
কোনো দ্রাঘিমা বরাবর উত্তরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে যন্ত্র দিয়ে মেপে দেখলে ধ্রুবতারা 1 ডিগ্রি উন্নতিকোণ তৈরি করেছে। এই নিয়ম মেনে আরো 110 কিলোমিটার উত্তরে গিয়ে ভাবলে ধ্রুবতারার উন্নতিকোণ নিশ্চয়ই 2 ডিগ্রি হবে, কিন্তু হলো না, সামান্য কম হলো। তুমি 2 ডিগ্রি মান পেলে ঠিকই, কিন্তু আরো একটু উত্তরে গিয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করার পর। অভিগত গোলক বলেই মেরুর দিকে যত যাবে ধ্রুবতারার উন্নতি কোণের জন্য সামান্য বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। 5 হচ্ছে একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান হয় না। পৃথিবী অভিগত গোলক বলেই একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সব স্থানে সমান হয়নি। এই প্রমাণগুলি থেকে বোঝা যায় পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এবার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যায় দুই মেরু তো বটেই, উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু 20 মিটার বেশি চাপা। দীর্ঘকাল ধরে আন্টার্কটিকা মহাদেশে জমে রয়েছে কয়েক কিলোমিটার বরফের স্তর। গভীর বরফের চাপেই দক্ষিণ মেরু সামান্য বসে গেছে। 2 দিয়েছে জলবিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা দাও। জলবিদ্যুৎ উৎপাদনে যে ভৌগোলিক পরিবেশ, আমাদের শুধু প্রাকৃতিক পরিবেশ বলেছে, অর্থনৈতিক পরিবেশ আমাদের চায়নি। তাহলে প্রাকৃতিক পরিবেশের 1 নম্বর হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি, পর্বত, মালভূমি প্রভৃতি অংশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর বেগ বেশি, যা জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। নদীর মধ্যে জলপ্রপাত, র্যাপিডস প্রভৃতি থাকলে জলবিদ্যুতের সম্ভাবনা বাড়ে। 2 হচ্ছে কঠিন শিলাস্তর ও দৃঢ় ভূতাত্ত্বিক গঠন। কঠিন শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত নদীতে পলি সঞ্চয় কম হয়। ভূতাত্ত্বিক গঠন দুর্বল হলে ভূকম্পজনিত এবং অন্যান্য বিপর্যয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হতে পারে। 3 হচ্ছে নিয়মিত জল সরবরাহ। নদী অববাহিকায় বৃষ্টি বেশি হলে নদীতে সারা বছর জল থাকে। বরফ গলা জলে পুষ্ট নদী চিরপ্রবাহী হয়, যা বিদ্যুৎ উৎপাদনের সুবিধা দেয়। 4 নাতিশীতোষ্ণ জলবায়ু। জলবায়ু খুব শীতল হলে নদীর জল বরফে পরিণত হয়, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটায়। 5 হচ্ছে বনভূমি। এটি মাটির ক্ষয়রোধ করে জলাধারকে পলি ভরাটের হাত থেকে রক্ষা করে। পরোক্ষভাবে বনভূমি নদীর জল সরবরাহকে নিয়ন্ত্রণ করে।